Hey friends, ওয়েলকাম টু রেডিও আমার 88.4 FM আর ওয়েলকাম করছি প্রাণ টক ঝাল মিষ্টির পক্ষ থেকে। এই মুহূর্তে শুনছেন আপনার নির্ভুম বন্ধু ইরাজকে এবং প্রত্যেকটা শনিবার ঠিক এই সময়টা যে বন্ধুটা আপনার পাশে থাকে একটাই প্রত্যাশা নিয়ে, সেটা হচ্ছে যে আপনাকে একটু ভালো সময়, কিছুটা সুন্দর সময় থেকে মুক্তি দিয়ে টেনশন, যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব, কনফিউশন, যা কিছু নেগেটিভ ব্যাপার স্যাপার আপনার চারপাশে থাকে না কেন, সব কিছু থেকে অন্তত 3 ঘন্টার জন্য মুক্তি দিয়ে একটা ফুরফুরে একেবারে সেই শরতের শুভ্র কাশফুলের নরম ছোঁয়ার মতো কোনো একটা ছোঁয়া আপনাকে দেওয়ার জন্য এবং খুব স্নিগ্ধ বাতাসের স্পর্শ আপনাকে পাইয়ে দেওয়ার জন্য 3 ঘন্টা জুড়ে হট সিটে আমি থাকবো এবং আমার সাথে আশা করছি যে আপনি থাকবেন। আর এই 3 ঘন্টা জুড়ে নিশ্চয়ই কি কি থাকবে জানার খুব ইচ্ছে হচ্ছে, এবং যারা জানেন না স্পেশালি, সেটা হচ্ছে যে প্রথমত সবকিছু ছাপিয়ে থাকবেন আপনি এবং আপনার মনের কথাটাই থাকবে। অর্থাৎ যে কথাগুলো বলতে ইচ্ছে করে বন্ধু হিসেবে আমাকে, অথবা যে কথাগুলো ছড়িয়ে দিতে চান রাতের আকাশে, অথবা ওই যে নজরুল ইসি গানের মতো আকাশে আজ ছড়িয়ে দিও, শেয়ার মতো যে কোনো কিছু আপনি ছড়িয়ে দিতে চাইতেই পারেন আজকে রাতের আকাশে, এবং সেটা আমার মাধ্যমে করতে পারেন আজকে। তাই যে কথাগুলো, যে ভাবনাগুলো, যে স্মৃতিগুলো, যে স্বপ্নগুলো বলতে ইচ্ছে হয় SMS এর মাধ্যমে আমাকে জানাবেন। যে গানগুলো শুনে সেই প্রহরটাকে আরেকটু রাঙিয়ে রাখতে ইচ্ছে হয় সেই গানের কথাগুলো জানাবেন যে কোনটা শুনতে চান। এছাড়াও যদি কাউকে কিছু বলতে চান, উইশ করতে চান, অথবা এর বাইরেও যে কোনো কিছুর জন্য দেয়ার আর নো ব্যারিয়ার্স, যে কোনো কিছু আমাকে জানাতে পারেন। আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 সেই নাম্বারটাতে। ইরাজ আপনার পাশে থাকবে রাত 2টো পর্যন্ত। আজকের প্রথম গানটা আমার অনেক পছন্দের, আশা করছি আপনারও ভালো লাগবে এবং একটু পরে ফির হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুনছেন ইরাজকে এবং চলছে মিষ্টি। সময় হচ্ছে 11:12। মাত্র কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমাদের এই পথ চললাম, যেটা চলবে 3 ঘন্টা জুড়ে। প্রথম দুটো গান ছিল, ফার্স্ট সং ওয়াজ বাই দ্য ফিনিশ ব্যান্ড বার্ডস অফ দ্য ফল এবং গানটা ছিল কার্নিভাল অফ ফার্স্ট ফ্রম দ্য কার্নিভাল অফ ফার্স্ট। আর দ্বিতীয় গানটা ছিল সেটা হচ্ছে মাইলসের চাঁদতারা সূর্য নও তুমির আনপ্লাগড ভার্সন। বেশ কিছু SMS আসছে। ড্রিম গার্ল ফ্রম মিরপুর, সেটা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে যে LRB সাবিত্রী রায় গানটা যে অ্যালবামে, তার নামটা জানতে চান। স্পর্শ অ্যালবামে ছিল গানটা, আর 2007 সালে রিলিজ হয়েছিল অ্যালবামটা, এবং এই গানটা শুনতে চান তিনি। আর সামিয়া ফ্রম শাহজাহানপুর, অল দ্য বেস্ট ফর ইউর IB এক্সাম। এবং আমি যেভাবে চান্স পেয়েছিলাম সেই সাজেশন শুনতে চাওয়ার দরকার নেই, তাহলে সম্ভাবনা খুবই ক্ষীণ, যেটুকু আছে সেটুকু চলে যাবে। আর অর্পিতা আমাকে, অর্পিতার পরে মুগ্ধতা SMS পাঠিয়েছেন। সো সুন্দর সুন্দর নামের বন্ধুরা SMS করছেন। মুগ্ধতা, অর্পিতা, তারা মুগ্ধতা লিখেছিলেন আমাকে শুনতে চান গান। অর্পিতাও কোনো স্পেশাল একজনের জন্য প্রার্থনা করেছেন। তানজিল আমাকে জানিয়েছে যে আমায় প্রশ্ন করে শ্রীকান্তর এই গানটা শুনতে চান তিনি, এবং সে ওই বইটা ছিল চারুলিপি প্রকাশনের। আনুষা উত্তর থেকে জানিয়েছেন, থ্যাংক ইউ আনুষা। লায়লা তাজনূর, তাজনূর, লায়লা তাজনূর মানে কি? তাজমহলের মতো যার নূর, সেই কি তাজনূর? মোস্ট ওয়েলকাম নিউ লিসনার। সামিয়া, 22 তারিখে তার এক বন্ধু জন্মদিন ছিল, লিসা তার নাম, সো হ্যাপি বার্থডে টু হার। ইমন মানিকগঞ্জ থেকে জানিয়েছেন মাঝে মাঝে ভাই তাহাছান, মানে তার নামের যেভাবে স্পেলিংটা লিখেছেন তাতে তাহাছান হয়, ঠিক আমি তাহাছানের গান প্লে করার চেষ্টা করব। সুজানা মতিঝিল থেকে জানিয়েছেন অনেকদিন শ্রীকান্তর গান শোনেন না, আমি কিন্তু রেগুলার প্লে করি, আজকেও থাকবে, সো একটু ওয়েট করুন, শ্রীকান্তর গান পেয়ে যাবেন। মারিহা আমাকে লিখেছেন যে কংগ্রেচুলেশনস ফর বিং দ্য সিস্টার, তার ছোট একটা বোন হয়েছে। এখন একটা গান প্লে করবো যেটা অনেক দিন প্লে করা হয়নি এবং আমার খুবই পছন্দের একটা ব্যান্ডের গান, ক্রিডের গান, এবং এই গানটাও ওয়ান অফ দ্য বেস্ট হার্ড রক সংস কম্পোজড বাই ক্রিড আনডাউটেডলি। সেই গানটা প্লে করবো, তবে তার আগে আপনাকে জানিয়ে দিচ্ছি, যদি কোনো কথা শেয়ার করতে চান, চিন্তা ভাবনা, অনুভূতি, অভাব, অভিযোগ, সব কিছু, কোনো গান শুনতে চান বা কাউকে উইশ করতে চান, আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA, অর্থাৎ রেডিও আমার শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। অ্যান্ড দ্য সং ইজ বুলেটস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট হিরাজের কথা, এবং আপনি এই মুহূর্তে আছেন প্রাণ টক ঝাল মিষ্টি প্রোগ্রামে, যেটা হচ্ছে রেডিও আমার 88.4 FM এর রাতের একটা জোন।
এবং সেখানে স্পেশালিটি বলতে সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে যে আপনার কথা এবং আপনার পছন্দের গানগুলো দিয়ে এই পুরো 3 ঘন্টা সাজাবো এবং আপনি হচ্ছেন প্রাণভোমরা যাকে বলে, সেই প্রাণভোমরা, এবং দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ দিস শো। আর একটু আগে শুনছিলাম বেশ কিছু রকিং গান এবং আজকের গানগুলোর মধ্যে একটু রকিং ফ্লেভারের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে, মেবি ইটস রিলেটেড টু দ্য মুড। আর একটু আগে ছিল এলআরবির গান কেয়ারফুলি কেয়ারলেস ফ্রম দ্য মুভি চোরাবালি, এবং তার আগে ছিল ক্রিয়েটের গান বুলেটস, আর মাই ওন বুলেটস, এটা ছিল ওয়েদার অ্যালবাম থেকে গানটা। এবং এসএমএস পাঠিয়েছেন বেশ কিছু, আজকে এসএমএস এরও প্রাধান্য মানে আধিক্য দেখা যাচ্ছে রকিং গানের সাথে তাল রেখে। এবং সামিরা আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে আলফ্রেড হিচককের যে মুভিগুলোর নাম বলেছিলে সেগুলো নাম আবার জানতে চান। আমার কোন দুটো বলেছিলাম মনে নেই, তবে কিছুদিন আগে মুভি অফ দ্য উইক সেগমেন্টে বলেছিলাম যে মুভিটার কথা, সেটা হচ্ছে ডায়াল এম ফর মার্ডার। তার পাশাপাশি বোধহয় রেবেকার কথা বলতে পারি সম্ভবত। কাব্য জানিয়েছে শাহজাহানপুর থেকে যে এই শহরের নিয়ন আলোর মাঝে আধার ভরা ওই নীল আকাশের নিচে আমার বসবাস, কোলাহলের ভিড় থেকে দিনের ব্যস্ততাটা, দিন শেষে আবার আমার শ্বাস। তানজিলা জানিয়েছে যে একটা ভালো ইন্টারেস্টিং একটা আইডিয়া দিয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটা শোতে প্লেলিস্টে এমনভাবে সাজাতে হবে যেন সেই সব গানগুলো দিয়ে, যে গানগুলো আমার ভালো লাগে কিন্তু কখনোই কোনো সময় কোনো দিনই রেডিওতে প্লে করা হয়নি কিন্তু আমার পছন্দের, এরকম কোনো একদিন আমার শোয়ের প্লেলিস্ট সাজানোর পরামর্শ দিয়েছে। নাইস আইডিয়া, থ্যাংক ইউ। আমি মাথায় রাখলাম জিনিসটা, হ্যাঁ বিবেচনার টেবিলে রাখলাম। আর মিজান আমাকে জানিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ মিম, পৌঁছে দিলাম ঠিক ঠিকানায়। আর শাওন জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেই তুমি হে বিষণ্ণ সুন্দর, মর্মমূলে ছিঁড়ে এসে ঠাঁই নিলে কেন এই মাংসের বুকে, কেন এই বৃক্ষতলে, কেন ওই নদীর নিকটে এসে বলে গেলে তোমার ঠিকানা। সুন্দর। অর্চি জানিয়েছে যে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হাসছি, আমরা খেলছি, স্মরণীয় উত্তরাধিকারকে কেন গোপনীয়তা নিয়ে ভাবা, একদিন ভালোবেসে গেছি। সুন্দর সুন্দর এসএমএস আসছে, আমি চাই এরকম আরও আসুক। এরকম যদি আপনিও কোনো মনের কথা কাব্যিক আকারে অথবা প্রবন্ধের আকারে অথবা ছোট গল্পের আকারে অথবা যে কোনো আকারে পাঠাতে চান, যে কোনো কিছু শেয়ার করতে চান, কাউকে উইশ করতে চান, কোনো গান শুনতে চান, প্রথমে আরে লিখবেন ঠিকান এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। বেশ কিছু রকিং গান হলে এবার একটু সফট রোম্যান্টিক দিক থেকে আমরা ঘুরে আসি এবং একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন ইরাজকে আরেকবার, চলছে প্রাণ টক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:36। আর একটু আগে শুনছিলাম জেমসের গান আমার জানলা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ, আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ, সারা রাত কথা বলে হয়েছে উদাস। এই গানটা আমি অনেকবার প্লে করেছি এবং আমার খুবই পছন্দের একটা গান। আর এই গানটা যতবারই প্লে করেছি ততবারই আমি বলেছি যে এই গানটার সাথে আমার, এই গানটা শুধু না অনেক গানের সাথে আমার সেই রেসিডেন্সিয়ালের হোস্টেল লাইফের স্মৃতি জড়িয়ে আছে, সেই স্কুল লাইফের স্মৃতি, যে সেই একেবারে অবরুদ্ধ হোস্টেল লাইফে যেখানে বেড টের হওয়া যেত না, রাতের বেলা সেই প্রচণ্ড রকম রেস্ট্রিকশনের এক একটা দিন শেষে আমরা আবার তার মধ্যে অনেক কিছু মজার খুঁজে নিতাম এবং বারান্দায় বা বাতি নিভিয়ে রাতে, আমাদের তখন ছিল ঘুমানোর আওয়ার এবং স্যার এসে বেড টেট নিয়ে চেক করে যেত যে আমরা ঘুমিয়েছি কিনা, মশারি টানিয়েছি কিনা, স্লিপিং ড্রেস পরে ঘুমিয়েছি নাকি অন্য ড্রেস পরে ঘুমিয়েছি। এবং এসব চেকিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা সুর করে বের হয়ে সবাই মিলে বাতি টাতি নিভিয়ে এরকম হেরে গলায় গানের আসর বসাতাম। সবাই দেখা যাচ্ছে যে বাসা থেকে এসছে খুব মিস করছে এবং ওই বয়সটা ছিল প্রথম প্রেমে পড়ার বয়স এবং কারো আবার সেজন্য হৃদয়ে অনেক বেদনাও ছিল, কাউকে হয়তো রেখে এসছে আবার 4 মাস ছুটির পরে দেখা হবে তার সাথে। তো এরকম অনেকের অনেক রকম আবেগ অনুভূতির পরে সবার সেই আবেগ, দীর্ঘশ্বাস, কষ্ট, স্বপ্ন, ভালোবাসা সবকিছু মিলেমিশে সেই গানগুলোর মাধ্যমে বেরিয়ে আসতো। এই গানটা ছিল খুব কমন একটা গান ওই সময় আমাদের সেই রাতের গানের আসরগুলো। তাই এই গানটা শুনলে আমার সেই ক্লাস 9, স্পেশালি সেই ক্লাস 9-এর সময়টা মনে পড়ে যায় রেসিডেন্সিয়ালে। এবং কিছুদিন আগে রিসেন্টলি সেখানে অনেক দিন পরে গিয়েছিলাম, যেহেতু ঈদের ছুটি ছিল একদম ফাঁকা এবং প্রচণ্ড রকম স্মৃতির ভেতরে আমি ডুবে গিয়েছিলাম আবার রেসিডেন্সিয়ালে ঘুরতে গিয়ে। অ্যান্ড এই জায়গাটা আমার হৃদয় সবসময় খুব স্পেশাল একটা জায়গাতে থাকবে, কারণ আজকের আমার পিছনে অনেক বেশি অবদান রেসিডেন্সিয়ালের। আর যেখানে ছিলাম সেটা হচ্ছে এসএমএস এর মাতগুলোতে আমাকে লিখেছে যে বন্ধুটা, তিনি হচ্ছেন এরপরে কি তাহার নাম, কি কথা তাহার সাথে। স্মৃতি আমাকে জানিয়েছে যে বিষণ্ণ সন্ধ্যার রং হয়ে মিশে আছো কৃষ্ণচূড়া শিশিরের সবুজ পাতায়, তোমার আমার জীবন যেন এক ধ্রুবতার, লক্ষ্য করে বহুকাল ধরে ঝরে যায়। বেহতরিম। শোয়েব জানিয়েছেন ওর পিতার কে ভালোবাসার কথা এবং তার ছোট ভাগ্নের জন্মদিন আগামীকালকে, সো হ্যাপি বার্থডে টু ইউ ভাগ্নি। নিয়াজ অনেকগুলো গানের লিস্ট পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে অন্তত একটা গান থাকবে প্লে লিস্টে, সেটা হচ্ছে সুইট চাইল্ড অফ মাইন্ড বাই গানস এন্ড রোজেস, যেটা আমি কথা দিলাম তোমাকে নিয়াজ। আর পান্থপথ থেকে তৃষা জানিয়েছেন তাহসান মিথিলার একটা গান শুনতে চান এবং আজকে আরেকজন বোধহয় তাহসানের গান শুনতে চেয়েছিলেন, সো আই এম গোনা প্লে ট্রাই মাই লেভেল বেস্ট টু প্লে ওয়ান অফ হিজ সংস। মগবাজারের ফাহিম আরও রকিং গান চান এবং শাওন লিখেছে যেটা, সেটা হচ্ছে যে প্রেয়ার হল ব্যান্ডটাকে তোমার কেমন লাগে এবং
শাওনের কাছে খুব ভালো লাগে। এখন তো তারা পুরোপুরি উধাও, দুঃখজনক। আর ওদের যে কোনো একটা গান, স্পেশালি রাজা গানটা প্লে করলে চিরবাধিত থাকবেন। এবং প্রেয়ার হল ব্যান্ডটা সম্পর্কে আমার অনুভূতি, আমারও খুব পছন্দের ব্যান্ড ছিল এবং খুবই ভালো লাগতো। অর্ণবও ছিলেন তাদের সাথে, এবং এরকম অনেক বেশ কিছু ভালো মিউজিশিয়ান, কথা সুর সব কিছুই ডিফারেন্ট ছিল অনেক। পুনম ছিল ভোকাল, সব কিছু মিলে অনেক দারুণ একটা ব্যান্ড ছিল, আমার খুব পছন্দের ছিল। এবং একটা অ্যালবাম বের করে তারা ডুবে গেল, এটা আমার জন্য দুঃখজনক। তবে অনেকদিন পর আপনি লিখেছেন, ভালো লাগলো। আমি প্রেয়ার হলের একটা গান আজকে প্লে করার চেষ্টা করবো, রাজা শাওন। গান শুনতে চান, কাউকে উইশ করতে চান, নিজের যে কোনো ভাবনা অনুভব মনের কথা শেয়ার করতে চান, আপনার সেলফোনের SMS অপশনে যান, গিয়ে লিখুন প্রথমে রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর সেটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটা অনেক পরিচিত একটা গান, আশা করছি ভালো লাগবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আজকে আর চলছে প্রাণ টক ঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM। একটু আগে আরেকটা সুপার ব্রকিং গান শুনলাম, সেটা ছিল শুট বাই অর্থহীন, এবং তাদের সর্বশেষ অ্যালবাম অসমাপ্ত 2 থেকে ছিল এই গানটা। আর তার আগে ছিল পাকিস্তানের সুফি ব্যান্ড জুনুনের একটা গান সাইওনি, যেটা অনেক পরিচিত একটা গান। আশা করি যে বেশ রকিং ফ্লেভার আপনিও আছেন আমার সাথে। এবং যদি কোনো গান শুনতে চান, যদি কোনো মনের কথা শেয়ার করতে চান, ইউর আলটিমেট সলিউশন, আলটিমেট ডেস্টিনি অবভিয়াসলি। সময় হচ্ছে 11:51। উর্মি, থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর সুইট SMS। আর আমাকে মেহেদি জানিয়েছে, লিভারপুলের ফ্যান মেহেদি, অ্যান্ড ফিল্ড থেকে জানিয়েছে, আর রিলিফেবল ওপেনিং উইন ফর দ্য রেডস। I'm very much hopeful about their Champions League plays this season. Bro, please say something about 3 new signings. লিভারপুলের জন্য শুভকামনা থাকলো মেহেদি। আর আমাকে অ্যাথিনা লিখেছে যে ওল্ড সিটি ব্যান্ডের গান শুনতে চান। মিরাজ, মিরপুর 1 নম্বরের বন্ধু, শুভ জন্মদিন মিরাজ। আর এরপরে আরও অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, সবাইকে ধন্যবাদ। ACDCর গান শুনতে চান ফাহিম, আরও SMS পাঠিয়েছে তাইমি, ওয়াসি, শিরিন, কেডি, অনামিকা, তারপরে হচ্ছে রকি, সেলিম, কোথায় আনারকলি, রকি, মেহরাব, কেরানীগঞ্জ থেকে আরবি, তারপরে হচ্ছে সাবিল, রাত্রি ফ্রম মহাখালী, রানা ফ্রম বসুন্ধরা, জেনি ফারা ফ্রম উত্তরা, নাইম ফ্রম মিরপুর, শুভ ফ্রম রামপুরা, আশা ফ্রম আশুলিয়া। অনেক বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। এবং SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে RA লিখবেন, রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু আগে প্রেয়ার হল ব্যান্ড নিয়ে কথা ছিল, যে ব্যান্ডটা ছিল এবং অনেক প্রমিজিং একটা ব্যান্ড ছিল, অনেকেরই ভালো লেগে গিয়েছিল প্রথম অ্যালবামের পরে, তারপরে ব্যান্ডটা হারিয়ে যায়। এবং একটু আগে এক বন্ধু বলেন, তো আমি চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু করি না কেন, সবসময় যে এক জিনিস করতে হবে তা না। তাই প্রেয়ার হলের একমাত্র রিলিজ অ্যালবাম বুঝছো, যেটার নাম ছিল, সেই অ্যালবাম থেকে, এবং যেটা রিলিজ হয়েছিল 2007-এ, সেই অ্যালবাম থেকে 3-4টা গানের একটু একটু করে শুনি, এবং ইটস এ ট্রিবিউট টু দ্য অবসলিট ব্যান্ড প্রেয়ার হল। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আজকে আর চলছে প্রাণ টক ঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুনছিলাম একটু আগে ফুয়াদ ফিচারিং শান্ত, তোমাকে ভেবে লেখা। আর তার আগে ছিল একটা সেগমেন্ট, যেটা ছিল একটা ট্রিবিউট। পরপর 4টা গানের একটু একটু করে শুনেছিলাম, ভাবতেই পারো, রাজা, মায়া এবং বুঝছো। আর এই মুহূর্তে শুনছেন আমাকে, এবং সময় কিন্তু 12:08। বেশ কিছু SMS এসছে, তবে আপাতত খুব বেশি পড়বো না। আমাকে লিখেছেন ইশতিয়াক রামপুরা থেকে, অ্যানাদার IBA ক্যান্ডিডেট, অল দ্য বেস্ট। সাগর কন্যা চন্দ্রদ্বীপ থেকে আমাকে জানিয়েছেন, ইনোসেন্ট স্যাডনেস ইজ বেটার দেন ডিসঅনেস্ট হ্যাপিনেস, খুবই ভালো কথা। আর বুশরা আমাকে জানিয়েছেন পল্টন থেকে যে আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ বুশরা। এবং এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে একটা সেগমেন্টে, অভিযাত্রী। সবাইকে স্বাগত জানাচ্ছি অভিযাত্রিক সেগমেন্টে, এবং বেশ কিছুদিন পরে এই সেগমেন্টটা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই সেগমেন্ট আসলে সেই ট্রেডিশনাল বা টিপিক্যাল ঘোরাঘুরি না, যে ওখানে যাবো প্রথমে, তারপর ঘুমাবো কোথায়, খাবো কোথায়, এগুলো আগে এনশিওর করবো, তারপরে কোথাও গেলাম, এরকম আরামের কোনো না। এগুলো হচ্ছে একেবারে পাগলামের কপিক সেগমেন্টে, একদম আনঅর্থোডক্স, আনটিপিক্যাল এবং একটু খ্যাপাটে বলা যায় যে।
স্পেশালি যারা খুব বেশি অ্যাডভেঞ্চারাস তাদের জন্য, যেখানে থাকা খাওয়ার নিশ্চয়তা হয়তো নেই এবং এবং এমন কোনো জায়গাও হতে পারে যেখানে হয়তো ঝুঁকি নিয়ে যেতে হয়। এরকম উড়াধুরা ঘোরাঘুরির কথাই বলা হয়, একেবারে ব্যতিক্রমধর্মী ঘোরাঘুরির কথা বলা হয় এই অভিযাত্রিক সেগমেন্টে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এমনি বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে আমার মনে হয় যে সেই অলমোস্ট 6 বছরের রেডিও লাইফে অনেকবার বলেছি ছেঁড়াখোড়াভাবে, কিন্তু এখন একটু সেগমেন্ট আকারে বলছি। সেটা হচ্ছে যে আমার যেহেতু দক্ষিণবঙ্গে বসবাস নিবাস এবং হোম টাউন হচ্ছে পটুয়াখালীতে, এই জীবনে অজস্রবার শতাধিকবারের চেয়েও বেশি বোধহয় আমার লঞ্চ জার্নি করা হয়েছে এবং আজকেরটা অভিযাত্রিক সেগমেন্ট আমি সেগুলো নিয়েই বলবো। এটা হচ্ছে যে স্পেশালি যারা হচ্ছে খুব বেশি সময় হয়তো নেই, উইকেন্ড আসলো 1-2 দিন, এর মধ্যে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন একটু ডিফারেন্ট সবাই মিলে, স্পেশালি যারা লঞ্চ জার্নি কখনো করেননি বা যারা করেছেন এবং এটার প্রেমে পড়ে গেছেন, প্রেমে পড়াটাই স্বাভাবিক তাদের জন্য। সেটা হচ্ছে যে কোনো কিছু করতে হবে না, শুধু একটাই কাজ করবেন, কোনো কিছু নিতেও হবে না, সাথে কোনো প্রিপারেশনের কিছু নেই, শুধু আপনি এবং কয়েকজন একেবারে অন্তরঙ্গ বন্ধু যারা এরকম উড়াধুরা তারছিড়া ঘোরা অভ্যস্ত, তাদেরকে নিয়ে কোনো একটা সুন্দর একটা দিনক্ষণ দেখে রওনা হয়ে যান এবং একটু আর্লি বিকেল সদরঘাট থেকে আসলে দক্ষিণ বাংলার উদ্দেশ্যে লঞ্চ যায় হচ্ছে সন্ধ্যা থেকে, শেষ বিকেল থেকে শুরু হয় ছাড়া এবং রাত 8:30-9টা পর্যন্ত লঞ্চ থাকে। বরিশালের লঞ্চগুলো একটু দেরি করে ছাড়ে, এছাড়া পটুয়াখালী বা অন্যান্য আরেকটু আগে ছাড়ে। তো সবচেয়ে বেটার রুট হচ্ছে ঢাকা টু বরিশাল এবং ঢাকা টু পটুয়াখালী, এই দুটো রুটের লঞ্চ উঠবেন অলওয়েজ, কারণ এই দুটো রুটের লঞ্চগুলো সবচেয়ে ভালো, সবচেয়ে বড় এবং সবচেয়ে সেফ। সো নাম্বার 1 ঢাকা টু বরিশাল আর নাম্বার 2 হচ্ছে ঢাকা টু পটুয়াখালী। তো সুন্দর একটা লঞ্চ দেখে এবং আপনারা ফ্রেন্ডরা উঠে যান, একটু আগে গেলে ভালো, এই জন্য 3-3:30টার মধ্যে চলে যান, কারণ হচ্ছে ছুটির দিন হলে একটু হয়তো কেবিনের প্রেশার থাকে, তো এই জন্য একটু আগে গেলে হয়তো কেবিন পেতে পারেন, না পেলেও কোনো সমস্যা নেই। লঞ্চ এমন একটা জায়গা যেখানে আপনার কোনো সিটও লাগবে না, কেবিনও লাগবে না, কিছুই লাগবে না, শুধু আপনি কোনো মধ্যে পা দুটো দিয়ে লঞ্চ উঠতে পারলেই হলো, তারপরে লঞ্চ আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব, আপনার এই নিয়ে টেনশন করতে হবে না। ওকে, সো আর আগেই বলেছি এটা হচ্ছে উড়াধুরা ঘোরাঘুরির কাহিনী। তো ব্যাপার হচ্ছে এই, তবে শীতকাল যদি হয় সেক্ষেত্রে কেবিনটা অবশ্যই নিতে হবে, কারণ ঠান্ডায় কিন্তু আপনি একেবারে সাইবেরিয়ার ফ্লেভার পেয়ে যাবেন এবং ঠান্ডা লেগে 10 দিন হয়তো বিছানায় থাকবেন। অন্য দিন হলে ঠান্ডা ছাড়া সমস্যা নেই, এবং কিছু জিনিস সাথে নিয়ে নেওয়াটা ভালো। আপনাদের মধ্যে যদি কেউ ফ্রেন্ড থাকে অবশ্যই তাকে গিটারটা নিতে বলবেন, আর যদি কোনো বিশিষ্ট গাতক কোনো ফ্রেন্ড থাকে আপনাদের মধ্যে, যিনি গান গেয়ে নদীর জল থামিয়ে দেন, স্রোত থামিয়ে দেন, এরকম কোনো গায়ক থাকলে তাকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর এরকম সবাই কয়েকজন মিলে উঠে যান লঞ্চে এবং লঞ্চ যখন ছাড়বে, স্পেশালি ফ্যাক্ট হচ্ছে যে লঞ্চ জার্নির এত বৈচিত্র্যময় এবং এত সুন্দর আমি নিজে বলে শেষ করতে পারবো না। লঞ্চ যতক্ষণ ছাড়বে না আপনি শুধু ছটফট করবেন যে কেন ছাড়ছে না, ভালো লাগছে না, কেমন যেন লাগছে, কি ঘটনা কি। লঞ্চ যেই স্টার্ট নিল এবং ছাড়লো এবং বুড়িগঙ্গার বুক দিয়ে যা মাত্র শুরু করবে, ওই সময়ে যে সেই যখন হিমেল হাওয়ার পরশটা প্রথম গায়ে লাগবে, ওই মুহূর্তের অনুভূতি আসলে বোঝানো সম্ভব না, মানে ওটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। এবং তারপরে আপনি লঞ্চ জার্নি শুরু হলো এবং তখনও দিনের আলো আছে এবং একপাশে কেরানীগঞ্জ সেই জিঞ্জিরা, যেটা হচ্ছে বাংলাদেশের চায়না, যেখানে আমরা সবকিছু বানাই, সেটা ডান পাশে, আর বাম পাশে পুরান ঢাকা, এর মাঝখান দিয়ে বুড়িগঙ্গার বুক চিরে আপনি গিয়ে যাবেন এবং অ্যান অসম ফিলিং। তো সামনে এগিয়ে যেতে যেতে এভাবে যাত্রা শুরু হয়ে গেল এবং সারা সেই যে সন্ধ্যা বা শেষ বিকেলে শুরু হলো, একদম পরের দিন ভোর রাত বা সকালবেলা পর্যন্ত কিন্তু এটা চলবে এবং আস্তে আস্তে আপনি ছোট নদী থেকে বড় নদীতে পড়বেন, বুড়িগঙ্গা থেকে আস্তে আস্তে আপনি পড়বেন মেঘনার বুকে, এবং মেঘনার বুকে যখন পড়বেন স্পেশালি ওই অনুভূতি সমুদ্র যাত্রা যাদের অভিজ্ঞতা নেই তারা কিছুটা দুধের স্বাদ ঘোলে এখানে পেয়ে যাবেন, কারণ দুই পাশে কিছুই দেখা যায় না, এত বড় প্রশস্ত নদী, কারণ মেঘনাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম, প্রশস্ততম এবং গভীরতম নদী। অসাধারণ অনুভূতি। এবং সবচেয়ে বড় কথা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যদি সবচেয়ে ভালো হয় এরকম একটা দিনক্ষণ খোঁজা যে দিনটাতে আকাশে একেবারে ঝকঝকে পূর্ণিমা, এরকম একটা রাতে, কারণ পূর্ণিমা রাতে লঞ্চ জার্নি সামথিং রিয়েলি মাইন্ড ব্লোয়িং। আর যারা একটু বেশি অ্যাডভেঞ্চারাস তারা বৃষ্টি বাদলা দেখে, কারণ সবাই আর ওটা অ্যাভয়েড করে, কিন্তু আপনি আসলে ওই দিনটা করুন নদীর মধ্যে বৃষ্টি, এবং এই অনুভূতি আসলে একটু কলিজাটা শক্ত হতে হবে, আদারওয়াইজ কান্নাকাটি শুরু হয়ে যেতে পারে। তো আসলে অনেক বৈচিত্র্য আছে, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, বুঝতে পারছেন আমার এক্সাইটমেন্টটা, কারণ আমি নিজে এটা প্রচন্ড রকম ফ্যান, এবং কতটা ফ্যান হলে যে শতাধিকবার জার্নি করার পর এখন আমার কাছে পুরনো হয় না, যখনই সেই লঞ্চটা ছাড়ে, সেই আমি যেটা বললাম প্রথম বাতাসটা এসে গায়ে লাগে, একই রকম অনুভূতি হয় যেটা আমার সেই ক্লাস 2-তে হয়েছিল প্রথম, এখনও সেটা একেবারে অমলিন এবং চিরনবীন রয়ে গেছে আমার মনের মধ্যে। লঞ্চের খুব অবস্থা থাকে, আপনি জাস্ট অর্ডার করুন কী খেতে চান, টাইম মতো চলে আসবে। আর ভালো লঞ্চগুলোতে দেখা যাচ্ছে আবার কফি টফি এবং এরকম স্ন্যাক্স এবং ফাস্টফুড এরকম আইটেমও থাকে, আবার ফার্মেসিও থাকে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আর লঞ্চ সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা কিন্তু কেবিনের ভেতরে না, কেবিনের বাইরে, আর ডেকের পাশে, ডেকে যে রেলিংয়ের পাশে চেয়ারগুলো পাতা থাকে, ওখানে বসলে মনে হবে যে পৃথিবীর সব বাতাস আপনার চারপাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনাকে, চুল সহ সব কিছু। এবং ওখানে বসে একটা রোম্যান্টিক ব্যাপার আগে বলে নেই, মুখোমুখি চেয়ারগুলো সেট করা থাকে সামনাসামনি দুটো দুটো করে, তো
যদি কেউ কখনো প্রিয়তমা বা প্রিয়তমকে নিয়ে এরকম একটা জার্নি করেন, সামনাসামনি মুখোমুখি বসে দুজন, আরেকটা জিনিস হচ্ছে যে রাতের বেলা কিন্তু কেবিনের ওখানে একেবারে খুব মিনিমাম যেটুকু আলো দরকার সেটা ছাড়া সব বাতি নিভে যায়, এবং একেবারে মনে হচ্ছে যে অন্ধকারের ভেতর দিয়ে, সেই পূর্ণিমার আলোর ভেতর দিয়ে একটা জলযান, একটা অতীন্দ্রিয় স্বর্গীয় একটা আবহ নিয়ে গিয়ে যাচ্ছে জল কেটে কেটে। আর সেখানে সেই বাতাসে মুখোমুখি বসে দুজন, চুল উঠছে বাতাসে, এবং দুজন মুখোমুখি বসে গল্প করা। বনলতা সেনের সেই লাইনগুলোর মতো, ওই যে থাকে শুধু অন্ধকার আর মুখোমুখি বসে, আর বনলতা সেন সারা রাতও কাটিয়ে দিতে পারবেন বা কোনো সময় মনে হবে না। আর এটা তো বলো রোমান্টিক ব্যাপারটা। আর যদি ফ্রেন্ডরা মিলে যান, যেটা আগে বলছিলাম, ওখানে বসে তো গল্প করতেই পারেন, এবং একেবারে লঞ্চের ছাদে চলে যেতে পারেন, 3 তলা 4 তলার উপরে ছাদে, এবং সেখানে গিয়ে গোল হয়ে বসে গিটার নিয়ে গান আর সাথে কফি চা, fantastic combination. You can think of actually what you were missing if you didn't travel it. আর আরও অনেক 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 এক্সাইটিং ব্যাপার আছে, সেগুলো সব না বললেই না। কিছু কিছু বলি, সেটা হচ্ছে যে মেঘনার বুকে, স্পেশালি চাঁদপুরের কাছে যখন লঞ্চটা থাকে, এবং চাঁদপুরের ওখানে হচ্ছে 3টা নদীর মোহনা, মেঘনা, পদ্মা এবং ডাকাত। ওখানে হচ্ছে 3 নদীর মোহনাতে স্রোত অনেক বেশি থাকে, এবং এখানেও একটা খুব হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে, লঞ্চটা একটু একটু কাঁপে, ওখানে এত বেশি তীব্র স্রোত। এবং সেই চাঁদপুর টাদপুর পার হয়ে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবেন, এবং পূর্ণিমা রাত, তারা জলা রাত্রি সব কিছু দেখবেন। শীতকাল হলে তো আরও কথা নেই, কুয়াশার ভেতর দিয়ে চাঁদের আলো বা কুয়াশার ভেতরে লঞ্চ এগিয়ে যাচ্ছে, দ্যাটস সামথিং রিয়েলি হেভেনলি। এভাবে অসাধারণ একটা জার্নি নিশ্চয়ই সারা রাত ধরেই আপনি এনজয় করবেন। শেষ পর্যন্ত একদম আস্তে আস্তে ভোরের আলো ফোটে জার্নির একদম শেষ পর্যায়ে, এবং সেই সুন্দর নদীর মধ্যে যখন সকাল হয়, স্পেশালি এই ফিলিংটা বেশি হয় যখন আপনি আবার ব্যাক করবেন এরকম একটা লঞ্চ জার্নিতে, তখন এটা ভোরেরটা যখন হয় তখন পদ পর্যায়ে থাকে, মেঘনার একদম শেষ পর্যায়ে থাকে, এবং দেখা যায় প্রশস্ত নদীর মধ্যে যখন ভোরের প্রথম আলোটা, সূর্যের প্রথম কিরণ, এবং সেই ইলিশ ধরার ছোট ছোট নৌকাগুলো দুলছে, ওই সময় মনে হবে আসলে ফিরেও যাবেন না, সামনে এগিয়েও যাবেন না, ওখানেই থাকবেন, ওখানেই আমি আটকে থাকতে চাই সবসময়, এরকম একটা অতীন্দ্রিয় অনুভূতি কাজ করবে। হয়তো হতে পারে আমি একটু বেশি রোম্যান্টিক বা একটু বেশি অ্যাডভেঞ্চারাস দেখে আমার হয়তো বেশি ভালো লাগছে, আপনার তো নাও লাগতে পারে, বাট একটা চেষ্টা করে দেখুন, এবং হুটহাট করে এরকম বেরিয়ে যান, কোনো প্রিপারেশনের কিছুই নেই, আমার ধারণা যাত্রাটা বিফল হবে না। যাত্রিক, এই মুহূর্তে শুনছি নিরাজকে, আর চলছে প্রাণ টকঝাল মিষ্টি, এবং আপনি যদি কোনো গান শুনতে চান বা নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, সেলফোনের SMS অপশনে চলে যান, গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। Skyfall. So friends, welcome back. শুনছি নিরাজকে, চলছে প্রাণ টকঝাল মিষ্টি, only on Radio Amar 88.4 FM. একটু আগে শুনছিলাম জেমস বন্ড 007 স্কাইফল মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক, এটা হচ্ছে অ্যাডেলের গাওয়া স্কাইফল। আর তার আগে শুনছিলাম তাহসানের গান, তার প্রথম একক অ্যালবাম কথোপকথন থেকে, ঈর্ষা। তাহসানের গান শুনতে চেয়েছিলেন কে জানো, আই এম সরি ফর কিডিং। আর আমাকে মেহেদি, লিভারপুলের ডাই হার্ড ফ্যান, তিনি জানতে চেয়েছেন লিভারপুলের ম্যাচের আপডেট কি এই মুহূর্তে। আপডেট হচ্ছে আপনার জন্য খুবই ভালো, 1-0 গোলে এগিয়েছে, এবং খেলা প্রায় শেষ দিকে, ইতিমধ্যে বোধহয় শেষ হয়ে গেছে, এবং 1-0 গোলে এগিয়েছিল ড্যানিয়েল স্টারিজ, 21 মিনিটে গোল দিয়েছিল, এবং এটা একটা ভালো পারচেজ বলতে হবে। চেলসিতে খুব জায়গা পাচ্ছিলেন না, ভাত পাচ্ছিলেন না খুব একটা ড্যানিয়েল স্টারিজ, কিন্তু চেলসি থেকে লিভারপুল আসার পর থেকে তিনি কিন্তু ভালো খেলছেন, এবং এই সিজনে প্রথম ম্যাচে বোধহয় গোল পেয়েছিলেন যদিও আমার মনে পড়ে। সো ড্যানিয়েল স্টারিজ সামনে আরও ভালো করবেন, এটা আমার ধারণা, এবং হয়তো ইংলিশ ন্যাশনাল টিমে কিছুদিনের মধ্যে আবারও ডাক পাবেন। সো অল দ্য বেস্ট টু হিম। আর অ্যাস্টন ভিলাতে খুব দারুণ একটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে ক্রিস্টিয়ান বেন্টেকে, এবং রেগুলারলি গোল করে যাচ্ছেন, তার ফলে হয়তো আর্সেনাল টার্গেট করবে তাকে, ক্রিস্টিয়ান বেন্টেকে। এবং বেলজিয়াম ন্যাশনাল টিম সম্পর্কে আমার একটা কথা বলতেই হবে, যে এই দলটা একসময় ভালো খেলতো, তারপরে অনেকগুলো ওয়ার্ল্ড কাপে তারা চান্স পায়নি, কিন্তু একেবারেই তলানিতে থেকে গিয়েছিল, কিন্তু ইদানিং অসাধারণ প্রতিভাবান বেলজিয়াম টিম থেকে উঠে আসছে, একদম গল্পস থেকে শুরু করছি, যে ওই ভ্যালেন্সিয়ানা, সরি অ্যাটলেটিকো মাদ্রিদের কিপার কার্টোয়া, তারপরে আছেন ওই যে লিভারপুলের কিপারও বেলজিয়ান, সিমন মিগনোলেট, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ড্যানিয়েল ফন বাইটেন, তারপরে মারাউন ফেলাইনি যিনি এভারটনে খেলছেন এবং ম্যানিউ যাকে নিয়ে টানা হেচড়া করছে দলে নেওয়ার জন্য, তারপরে আরও অনেক প্লেয়ার আছে যেমন ইডেন হ্যাজার্ড, এই যে স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেন্টেকের কথা বললাম, কেভিন ডে ব্রুইনে। তো এরকম অসাধারণ সব দারুণ দারুণ প্লেয়ার বেলজিয়াম দল থেকে উঠে আসছেন, এবং আশা করা যায় যে এরা যখন একসাথে ব্লেন্ড করবেন তখন সবাই তারা, নাসের শাদলি এই মুহূর্তে এই সিজনে যিনি যোগ দিয়েছেন টটনহ্যাম, এরকম বেশ কিছু, এবং আরও নাম মনে পড়ছে না এই মুহূর্তে আমার, কিন্তু বেশ খুব ভালো ভালো কিছু প্লেয়ার এই মুহূর্তে বেলজিয়ান টিমে আছে। আশা করছি 2014 ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামকে দেখতে পারবো, এবং এরা সবাই মিলে একটা ভালো টিম কম্বিনেশন হবার কথা।
আর বেলজিয়ামের টিমের কথা তো গেল, এবারে আমি অন্য কিছু বলি, সেটা হচ্ছে যে আমাকে শামা ধানমন্ডি উইমেন্স ফেডারেশনের স্টুডেন্ট জানিয়েছেন যে লিভার ডলারের পার্কে এই গানটা শুনতে যাচ্ছেন, সো শামা ট্রাই করবো প্লে করার জন্য। মোহনা ফ্রম ইন্দিরা রোড, আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। বৃষ্টি বিলাস আমাকে জানিয়েছেন পূর্ণিমা রাতে তোমার শো ছিল না, তাই চাঁদ রিলেটেড গান শুনতে পারিনি। আজকে যদি অর্ধেক চাঁদ, তাও মাঝরাতে চাঁদ, যদি অবস্কিউরের এই গানটা প্লে তিনি শুনতে চান, আমি যদিও অর্ধেক চাঁদ কিন্তু গানটা প্লে করলে পুরোটাই করবো, অর্ধেক করবো না অবভিয়াসলি। এইখানে রাশেদ এবং রাশেদ আমাকে জানিয়েছেন সিয়ামের জন্মদিন, হ্যাপি বার্থডে টু সিয়াম। সুমা রেসিডেন্সিয়াল নিয়ে অনেক কথা বললাম, আর রেসিডেন্সিয়াল একজন টিচার সুমা আমাকে এসএমএস পাঠিয়েছেন, হ্যালো টিচার। মিষ্টি গ্রিন রোড থেকে জানিয়েছেন অনেক দিন দূরে কোথাও যাওয়া হয়, অভিযাত্রিক শুনে এখনই চলে যেতে ইচ্ছে হচ্ছে। রাশেদ জানিয়েছেন অনেক দিনের একটা শরবত, তেমন কোনো সাহসী বন্ধু পাই না, খুব বেশি সাহসী হওয়ার দরকার নেই আসলে। আর আমাকে শামা জানিয়েছেন যে মাথা নষ্ট হয়ে গেল, ডোন্ট রিমাইন্ড উইথ এক্সপিরিয়েন্স অফ লঞ্চ জার্নি, দূরে চলে যেতে ইচ্ছে হচ্ছে, লঞ্চ জার্নির মতো অ্যামেজিং কিছু হয় না। অনামিকা জানিয়েছেন ভ্রমণ কাহিনী খুব ভালো লাগলো, এবং ইথেল জানিয়েছেন লঞ্চ জার্নি আমার জন্য একটা স্বপ্নের জার্নি, বিকজ আমার প্রিয় মানুষটার বাড়ি হচ্ছে বরিশালে, বিয়ের পর ফার্স্ট চড়বো লঞ্চ ইনশাল্লাহ, এক্সাইটেড। এবং এরকম আরও লঞ্চ জার্নি রিলেটেড এসএমএস আছে, যেমন নীল লিখেছেন তার হোমটাউনও বরিশালে, তাই তিনি নিজেও অনেকদিন নদীপথে জার্নি করেছেন এবং 6 বছর ধরেই তিনি আমাকে শুনছেন, কিন্তু কোনোদিন এসএমএস করেননি, কিন্তু আজকে এই লঞ্চ বিষয়ে কথাবার্তার পরে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেনি, একেবারে ছেড়ে দিয়েছেন। তানজুল লিখেছে মিরপুর 10 নম্বর থেকে, ইয়োর ডিসক্রিপশন অফ দ্য লঞ্চ জার্নি ওয়াজ গ্রেট অ্যান্ড আই ডিড হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। ভাঙা মন বা আয়ুব বচ্চু গানটা শুনতে চাচ্ছেন, এবং এরকম লঞ্চ জার্নি বিষয়ক অভিযাত্রী সেগমেন্ট নিয়ে আরও কিছু এসএমএস আছে, তবে তখন অধিক উত্তেজনার ফলে শেষ কথাগুলো বলা হয়নি। সেটা হচ্ছে যে এটা তো জার্নির কথা বললাম, কিন্তু কোথায় যাবেন বা তারপর আসবেন সেগুলো নিয়ে কিছু বলা হয়নি। নির্দিষ্ট কোনো গন্তব্যের দরকার নেই, আপনার গন্তব্য যদি বরিশাল হয় লঞ্চঘাটে নামবেন, এবং তারপরে বরিশালে বেশ কিছু সুন্দর জায়গা দেখার আছে, সেগুলো নেমে কাউকে জিজ্ঞেস করলেই হবে। এজন্য আপনার টাকা দিয়ে কোনো ট্যুরিস্ট গাইড ভাড়া করারও দরকার নেই, নতুন কোনো বুকলেট কেনারও দরকার নেই, গুগল সার্চ দেওয়ারও দরকার নেই। হ্যাঁ, আর সেটা হচ্ছে যে একটা ভাগ্য সাগর না কি সাগর, যান দুর্গা সাগর আছে বরিশাল, সেখানে দেখতে পারেন, এবং ঝালকাঠি যাওয়ার হাইওয়েতে গাবখান ব্রিজ পাশের জায়গাটা, ওখানে যেতে পারেন। এছাড়া জীবনানন্দের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, এবং তেমন বিশেষ কিছু দরকার নেই। তবে দধিঘর বলে একটা বিখ্যাত দোকান আছে বরিশালে, এটা হচ্ছে গির্জা মহল্লার দিকে। এটা হচ্ছে যে এখন যারা সেই ফাস্ট ফুড এবং আধুনিক ওয়েস্টার্ন খাবারে যারা অভ্যস্ত, তাদের জন্য একটু ডিফারেন্ট কিছু। এটা একেবারে সেই পুরনো, হয়তো সেই 1800-1900 সালের শুরুর দিকে সবাই বাজারে টাজারে গেলে সেই আমলের লোকজন কি খাবার খেত, সেই দই চিড়ামুড়ি, সেগুলো খুব সুন্দর, এবং ওই ভেজাল টাজাল না, খুব খাঁটি ফ্লেভার, এবং খেলে মুখে স্বাদ লেগে থাকবে। এবং সেই ফ্লেভারটা যদি চান, মনে হয় যদি না সেই রাবীন্দ্রিক যুগে একটু ঘুরে আসি, বাজারে গিয়ে আমরা একটু দই চিড়ামুড়ি খেয়ে আসবো। এবং দধিঘর জায়গাটার নাম আমি বলি, পুরো একেবারে ছাপড়ার মতো একটা দোকান, কিন্তু আমার সেই ক্লাস 2 থেকে আমার স্মৃতিতে এই জায়গাটা আছে, এবং বরিশাল গেলে আমি এখানে একবার যেতে হয়ই। আর তবে আরেকটা অ্যামেজিং জায়গার কথা বলি, সেটা হচ্ছে 30 গোডাউন বলে একটা জায়গা আছে বরিশালে। এটা হচ্ছে বরিশাল কীর্তনখোলা নদীর তীরে, এবং সেই নদীর পার ঘেঁষে একটা জায়গার মতো, তেমন কিছু এই জায়গাতে নেই, নদীর পাড়ে জাস্ট একটা খোলা জায়গার মতো। সেখানে একটা চায়ের দোকান আছে, 7টা-8টার দিকে বন্ধ হয়ে যায়, টিম একটা প্রদীপ জ্বালিয়ে ওই কোনো মতে চায়ের দোকানটা হয়তো কিছুক্ষণ খোলা থাকে, আশপাশে একেবারে নীরব নির্জন। কিন্তু সেখানে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছিল, একটা ভাঙা ডকের মতো আছে, যেটা একদম লম্বা নদীর মধ্যে অনেকখানি চলে গেছে, এবং সেই ডকের ওখান দিয়ে হেঁটে যখন সেই নদীর, মনে হবে আপনি নদীর উপরেই বসে আছেন, এবং পূর্ণিমা জলা রাত্রে যদি হয়, সেখানে কোনো সঙ্গী সাথীরও আপনার দরকার হবে না, নিজে একা একা বসে বসে আত্মচিন্তা বা একটা দার্শনিক চিন্তা অথবা স্মৃতিচারণ, অথবা শুধুমাত্র এই রাতের সৌন্দর্য উপভোগ করা, নদীর একদম উপরে বসে কুলু কুলু ধ্বনি শুনে, অসাধারণ অসাধারণ। আর কোনো কিছু দরকার হবে না ওখানে, যদি সেই ভাঙা ডকের উপরে বসে 30 ঘন্টা কিছুটা সময় আপনি কাটান। এরকম আরও অনেক কিছু আপনি নিজে আবিষ্কার করতে পারবেন, কারণ বরিশাল এখনও সেই আগের ফ্লেভার ধরে রেখেছে, নাগরিক বা যান্ত্রিক সভ্যতার ছোঁয়া লাগেনি, এখন অনেক নিরিবিলি চুপচাপ শান্ত একটা শহর। রাতের বেলা রিক্সা নিয়ে বের হলে মনে হয় যে 2013 থেকে অনেক পিছনে চলে গেছেন, সেই ফ্লেভারটা অনেক বড় একটা বোনাস। তো এভাবে সেই সুন্দর এই সব এক্সপিরিয়েন্স নিয়ে আবার ঠিক পরে যে বিকেলে বা সন্ধ্যার পরে বা রাত 8টা-7টার দিকে লঞ্চ ছাড়বে, আবার ঠিক আগের দিনের বুকিং দিয়ে যাবেন কেবিনটা, যার ফলে কোনো সমস্যা হবে না, ওই একই লঞ্চে চড়ে একইভাবে ঠিক এবার রিটার্ন জার্নি, এবং এটাও অদ্ভুত সুন্দর লাগবে বলে আমার বিশ্বাস। এটা হচ্ছে ঠিক বরিশালে বলতে, আপনি আবার যদি পটুয়াখালী রুটটা চুজ করেন, ঠিক সেখানেও একই রকম অভিজ্ঞতা হতে পারে, সময় একটু বেশি থাকলে একবারে কুয়াকাটাটাও ঘুরে আসতে পারেন। ওকে, দ্যাটস আপ টু ইউ। যদি কোনো গান শুনতে চান, জনের কোনো কথা চান, কাউকে উইশ করতে চান, আমাকে ছোট্ট একটা এসএমএস করবেন। সেলফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। চাঁদনি একজন গান শুনতে চেয়েছিলেন, বৃষ্টি বিলাস তার নাম, এবং আমি আধা দিনা পুরোটা গানই প্লে করছি, একটু পরে ফিরছি।
Hey friends, welcome back. That was another superb track. When you're hungry, love will keep us alive. এবং এই কথাটার দুই ধরনের অনুসারী আছেন। একদল এটাকে প্রচন্ড ভালোবাসা নিয়ে গ্রহণ করেন কথাটা, যে আসলে ভালোবাসা যদি থাকে কিছু দরকার নেই, এবং তাদের জন্য এই গান When you're hungry, love will keep us alive. আরেকদল আছেন প্রচন্ড বাস্তববাদী, তারা বলে থাকেন যে অভাব যখন সামনে দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন পেছনে জানালা দিয়ে পালিয়ে যায়, এবং পালানোর সময় তারা বোধহয় দাঁড়িয়েছিলেন পিছনে দরজার সামনে লাঠি নিয়ে, জন্য তারা এটা ভালোভাবে দেখেছেন এবং এজন্য তারা এটা বিশ্বাস করেন। তো এই দুই দলের লড়াই চলতেই থাকবে সব সময়। আমি জানি না আপনি কোন দলের, জিজ্ঞেস করবেন না আমি কোন দলের। আর সবাইকে আরেকবার ওয়েলকাম করছি প্রাণ টক ঝাল মিষ্টি প্রোগ্রামে, এবং আপনি এই মুহূর্তে আছেন রেডিও আমার 88.4 FM এ। আপনার নির্ঘুম বন্ধু রাজা আপনাকে সঙ্গ দিয়ে যাচ্ছে এবং রাত 2টো পর্যন্ত দিয়ে যেতেই থাকবে, আপনি চান আর না চান। আর গানটা ছিল সেটা হচ্ছে অবস্কিউরের গান, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়। আর এদিকে আমাকে আহসান যাত্রাবাড়ি থেকে জানিয়েছেন, আমি তোমার সাথে একমত ব্রো, লঞ্চ জার্নির অনুভূতিগুলো আসলে বলে বোঝানো যাবে না। বেস্ট পার্ট হচ্ছে আধারের বুক ছুঁয়ে যখন লঞ্চটা এগিয়ে যায় সেই মুহূর্তে। আর সামিরা আমাকে জানিয়েছেন শুনতে চান এমিনেমের গান লুজ ইউর সেলফ। সুন্দর গান সামিরা, সুন্দর চয়েস, গুড চয়েস। বুবলি জানিয়েছেন মিরপুর থেকে আগলাটার জন্য হ্যাপি বার্থডে টু দ্য পাগলা। আবির আমাকে জানিয়েছেন দ্য গ্রিন মাইল মুভিটা দেখেছেন এবং কোনো একটা মুভি অফ দ্য উইক সেগমেন্টে তিনি শুনতে চান এই মুভিটা আমার কণ্ঠে। টম হ্যাঙ্কসের খুব ভালো একটা ছবি দ্য গ্রিন মাইল। এমনভাবে বললাম যে মানুষজন শুনলে মনে করবে আমিও মুভিটা দেখেছি, ভালো লেগেছে, কিন্তু আসলে আমিও মুভিটা দেখিনি, কিন্তু শুনেছি অনেক ভালো। আচ্ছা আমি দেখে তারপরে বলবো, কারণ আমি না দেখে বলাটা পছন্দ করি না, আগে আমি দেখে নিই তারপরে বলবো। হ্যাঁ, চৈতি জানিয়েছেন আজকে তার মায়ের জন্মদিন, তাকে শ্রদ্ধা সালাম এবং শুভেচ্ছা জন্মদিনের। আর মুনা লিখেছেন যে থ্যাঙ্কস ফর টু প্রিভিয়াস ট্র্যাকস বাই হাসান অ্যান্ড অ্যাডেল। I'd like to go on a launch journey in a full moon. এবং সবাইকে SMS করার নিয়মটা মনে করে দিচ্ছি যে আপনি প্রথমে মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন আরে, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, তারপরে যদি কোনো গান শুনতে চান, উইশ করতে চান, whatever you have to write and whatever you have in your mind, just let me know and I'll try my level best to express your desires through the ether. আর যে নম্বরে পাঠাবেন সেটা হচ্ছে 2323 এই নাম্বারটাতে। এবং এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে বেঁচে থাকার গান। যারা বেঁচে থাকতে চান, ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান, তাদের জন্য এই গানটা, অটোগ্রাফ মুভির গান, কিন্তু এটা রূপম ইসলামেরটা না, এটা হচ্ছে সপ্তর্ষি মুখার্জি ভার্সন। একটু পরে ফিরছি, সাথে থাকুন। শুধু ভাবলাম অটোগ্রাফ মুভির আরেকটা গান একটু শুনিনি, সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের গাওয়া চল রাস্তায়। হেই, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন আপনার বন্ধু নির্ঘুম বন্ধু ইরাজকে আরেকবার। আর চলছে প্রাণ টক ঝাল মিষ্টি রেডিও আমার 88.4 FM এর সাথে। আপনি এই মুহূর্তে আছেন, সময় যখন 12:56, তখন আরেকবার আমার কথা আপনাকে শুনতেই হবে। একটু আগে শুনছিলাম আমার একটা রকিং গান, যেটা হচ্ছে আরবো ভাইরাসের গান কেউ কারো নয়, ফ্রম দ্য মিক্সড অ্যালবাম রক 202। এবং গানের একটা কথা ছিল যে কেউ কারো নয়, বন্ধু কেউ নয়, আসতে পারো যদি একা, চলতে কিসের ভয়। এবং খুব ইন্সপায়ারিং কথা, কিন্তু যদি আপনার সাথে কেউ যদি ওই সেই রবীন্দ্রনাথে যদি তোর ডাকছিনো কেউ না আসে তবে একলা চলো রে, যদি দেখেন যে আশপাশের সব যাদেরকে বন্ধু মনে করতেন কিন্তু আসলে তারা বন্ধুরা বা আশপাশের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, পথে আপনি একা অসহায় অবাক হয়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র উপরের ধ্রুবতারা অথবা আকাশকে সাক্ষী রেখে, তবে সাথে ওই একমাত্র আকাশ বা ধ্রুবতারা থাকাই কিন্তু যথেষ্ট, আর কারো দরকার নেই। কারণ ওই আসতে পারো যদি একা, চলতে কিসের ভয়। এরকম একটা SMS ও এসছে। আয়েশা আমাদের একজন রেগুলার লিসনার। আয়েশা একটা পাউলো কোয়েলহো, ব্রাজিলিয়ান ঔপন্যাসিক, ব্রাজিলিয়ান রাইটার, তার একটা বই আছে দ্য আলকেমিস্ট, অনেক নাম করেছে বইটা, বেস্ট সেলার। সেখানে একটা কথা সেরকম যে and when you want something all the universe conspires in helping you to achieve it. এটা ঠিক সরাসরি একরকম মনে হতে পারে না কথা, কিন্তু কথা ইনার মিনিংটা ওরকমই কাছাকাছি, যে যদি তখন তুমি কিছু চাও, কোনো কিছু টার্গেট করো অ্যাচিভ করার জন্য, দেখবে যে আশপাশে সবাই মিলে তোমার সেটা যেন না পাও এরকম একটা চেষ্টা করছে, এবং সবাই হয়তো বাধা তৈরি করছে, সবাই অসহযোগিতা করছে, এবং সবাই হয়তো তোমাকে লাগিয়ে দিতে যাচ্ছে, এবং নানাভাবে নানা রকম নেগেটিভ বা প্রতিকূল পরিস্থিতির শিকার তোমাকে হতে হচ্ছে তাদের কারণে। কিন্তু এই সব কিছু আসলে তোমাকে আরও জয়ী করবে, তোমাকে আরও ইন্সপায়ার করবে, এনকারেজ করবে, সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল অ্যান্ড সো দ্যাট ইউ ক্যান রিচ দ্য ডেস্টিনি। সো একদিক থেকে কিন্তু পুরো পৃথিবী তোমাকে সেই ষড়যন্ত্র করেই সাহায্য করছে টু অ্যাচিভ দ্যাট গোল। আর আয়েশা আরেকটা কোট করে দিয়েছে দ্য আলকেমিস্ট বই থেকে, পাউলো কোয়েলহোর বলা, সেটা হচ্ছে যে দ্য সিক্রেট অফ, এটা আমার আরও বেশি ভালো লেগেছে এই কথাটা, দ্য সিক্রেট অফ লাইফ দো ইজ টু ফল 7 times অ্যান্ড টু গেট আপ 8 times। অসাধারণ কথা, যে জীবনের রহস্য হচ্ছে 7 বার পড়বে কিন্তু আর দাঁড়াবে, অন্তত একবার হলেও বেশি উঠে দাঁড়াতে হবে, এবং আলটিমেটলি একবারের জন্য তুমি জিতে যাবে, এবং উঠে দাঁড়ানোটাই একবার বেশি। কথাটা চিন্তা করুন, আসলে অসাধারণ লেগেছে আমার কাছে। দ্য সিক্রেট অফ লাইফ ইজ টু ফল 7 times অ্যান্ড টু গেট আপ 8 times। আলটিমেটলি কিন্তু অনেকবার পর উঠেই দাঁড়াচ্ছে, একবার বেশি দেখতে হবে উঠে দাঁড়ানোটা। আরও কিছু এসেছে, আলফে জানিয়েছে যে when there are no words to describe something, don't say anything, just float in the unlimited blankless sea.
আজকে তো দারুণ দারুণ কথা লিখে পাঠাচ্ছে সব বন্ধুরা, এটাও খুব সুন্দর কথাটা। When there are no words to describe something, don't say anything, just float in the unlimited bankless sea. তীরহীন সমুদ্রে, অসীম সমুদ্রে ভেসে যাও সেই নীরবতার, নিশ্চুপতার অসীম সমুদ্রে, যখন বলার মতো কি মনের কোনো কিছুকে বোঝানোর জন্য। সুন্দর। আরও কিছু SMS এসেছে আমাকে। নীলু জানিয়েছেন যে লাভ উইল কিপ আস অ্যালাইভ, ইগলসের এই গানটা তার এতটাই পছন্দের, প্রতিদিন অন্তত একবার হলেও শোনেন। ভালো লাগলো এই গানটা আপনার এত পছন্দের শুনে। আর ঢাকা ইউনিভার্সিটি খোলা ছাদ থেকে আমাকে SMS পাঠিয়েছেন উত্তম, কোনো একটা হলের ছাদে এই মুহূর্তে বসে স্বপ্নীল মায়া, ছাদের স্বপ্নীল মায়া নাকি চাঁদের স্বপ্নীল মায়া, আমি বানান যেহেতু দুটোরই এক হবে ইংলিশে, আমি বুঝতে পারছি না, কারণ আপনি এই মুহূর্তে খোলা ছাদে আছেন, তাই ছাদের স্বপ্নীল মায়া নাকি চাঁদের স্বপ্নীল মায়া এটা বুঝতে পারছি না। রিমঝিম বাতাস আর গানগুলো মনটাকে উদাস করে দিচ্ছে, তাহলে পঙ্কজ উদাসের আরেকটা গান প্লে করা উচিত, মনটা যেহেতু উদাস হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, যদি কোনো গান শুনতে চান, যদি মনের কোনো কথা করতে চান, এর কিছু আপনার সেলফোনের SMS অপশনে যান, গিয়ে লিখুন প্রথমে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। মেটালিকার একটা গান শুনবো, দ্য আনফরগিভেন পার্ট 2। ডিয়ার ফ্রেন্ডস, শুনছেন আজকে আর চলছে প্রাণ টক ঝাল মিষ্টি রেডিও আমার 88.4 FM এ। আর একটু আগে শুনছিলাম জেমসের গান লুটপাট হয়ে যাবে, এবং তার আগে ছিল মেটালিকার গান দ্য আনফরগিভেন 2। আর এখন SMS পড়বো না, কারণ আরেকটা সেগমেন্টের সময় হয়ে গেছে। মুভি অফ দ্য উইক। সবাইকে স্বাগত জানাচ্ছি মুভি অফ দ্য উইক সেগমেন্টে। এবং আজকে একটা অনেকদিন হরর ফিল্মের কথা বলা হয় না, এবং আমি জানি আমার লিসনারদের মধ্যে অনেকেই হয়তো হরর ফিল্ম বা ভয়ে পান এরকম সিনেমা অনেক পছন্দ করেন, তো তাদের জন্য স্পেশালি আজকের সেগমেন্টে আজকে একটা হরর ফিল্মের কথা বলে, খুব একটা হয়তো নামটামও খুব বেশি শোনেননি, এবং ব্লকবাস্টার তো নাই, একটু আগে বললাম, কিন্তু আমার ধারণা ভালো লাগবে। আমি যখন দেখেছিলাম সেটা হচ্ছে 2002 সালের ঘটনা, অনেক দিন আগে, তখন আমার যতদূর মনে পড়ে আমার বেশ ভালো লেগেছিল, বেশ কাছমছম করে একটা অনুভূতি হয়েছিল। সেই পুরনো স্মৃতির কথা মাথায় রেখে আমি সিনেমাটার কথা বলবো আজকে। এবং এটা হচ্ছে 2001 সালে রিলিজড হয় একটা ছবি, নাম হচ্ছে সেশন 9, এবং 9টা সেশন, 1 2 3 4 5 6 7 8 9, এই ডাক্তারের সাথে 9টা সেশন, সেই হচ্ছে সেশন 9। একটা পেশেন্টের ডাক্তারের সাথে মোট সেশন হয় একজন মনস্তাত্ত্বিক রোগীর, যিনি একজন সাইকোলজিক্যাল পেশেন্ট, এবং তার মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার থাকে, এবং এরকম একজন রোগীর সাথে ডাক্তারের কথোপকথন, জাস্ট এই 9টা সেশনের উপর ভিত্তি করে এই সিনেমাটা হয়েছে। 2001 সালে রিলিজ হয়ে যেটা বললাম, এবং 97 মিনিটের, খুব বেশি বড় না। ডিরেক্টর হচ্ছেন ব্র্যাড অ্যান্ডারসন, এবং এটা কাহিনী লিখেছেন ব্র্যাড অ্যান্ডারসন এবং স্টিফেন গেভেডন দুজনে। আর অভিনয় করেছেন ডেভিড কারুজো, স্টিফেন গেভেডন, পল গুইলোফাইল, এরকম আরও কয়েকজন আছেন। আমি একটু কাহিনীটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে ডেনভার শহরের ঘটনা, এবং হসপিটাল নামে একটা হাসপাতাল থাকে সেই শহরে, যেটা অনেক আগে 1985 সালে বন্ধ হয়ে গেছে, এবং তারপর থেকে ওটা বন্ধ অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় আছে। তো যেহেতু অনেকদিন হয়ে গেছে, তো তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে হাসপাতাল থেকে যে পরিত্যক্ত জিনিসগুলো আছে সেগুলো সরিয়ে ওটাকে পরিষ্কার করে একটা কমিউনিটি সেন্টার হিসাবে নতুন করে আবার বানানো হবে, একটা সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তো তখন ওই শহরের একটা ক্লিনিং কোম্পানি আছে, এবং তার হচ্ছে হাসপাতাল থেকে অ্যাসবেস্টস, যারা মেডিকেল তারা জানেন যে এটা হাসপাতালে খুব প্রায় থাকে, প্রয়োজনীয় একটা উপাদান। তো সেই অ্যাসবেস্টস রিমুভাল কোম্পানির একজন মালিক গর্ডন ফ্লেমিং, যার নাম, সেই গর্ডনের সেই কোম্পানিকে সেই কাজটা দেওয়া হয় হাসপাতাল থেকে অ্যাসবেস্টস সরানোর জন্য। এবং তখন গর্ডন তার ছোট একটা দল নিয়ে সেই কাজে জয়েন করে, এবং গর্ডনের দলে আছে মাইক নামের একজন, যিনি ল স্কুলে পড়তেন এবং সেখান থেকে ফেল করে বের হয়ে গেছেন, এবং এখন কিছুটা নেশাসক্ত। ফিল আছেন, যিনি তার কিছুদিন আগে তার গার্লফ্রেন্ডকে হারিয়ে প্রচণ্ড রকম শোকে দিন কাটাচ্ছেন, এবং গার্লফ্রেন্ডকে হারিয়েছেন তার সেই টিমেরই আরেকজনের কাছে, যার নাম হচ্ছে হ্যাঙ্ক আরেকজন। এবং এই দুঃখের কারণে ফিল দেখা যাচ্ছে রেগুলার মারিজুয়ানা খাচ্ছে এখন, এবং জেফ আরেকজন এই গ্রুপের মেম্বার, সবচেয়ে ইয়াং, এবং সে প্রচণ্ড রকম নিক্টোফোবিয়াতে দেখা যাচ্ছে কারোর মধ্যে কিছুটা অ্যাবনর্মালিটি থাকে গর্ডন। তো ঠিক আছে, গর্ডন তার সেই অ্যাবনর্মাল টিম নিয়ে কাজ শুরু করে দেয়, অ্যাসবেস্টস সরানোর কাজ শুরু করে দেয় সেই ডেনভার স্টেট হসপিটাল থেকে, যেটা প্রায় 15-16 বছর ধরে বন্ধ। প্রথম দিন কাজ করতে গিয়ে তারা একটা টানেলের ভেতর একটা বাক্স পায়, সে বাক্সের উপরে লেখা থাকে এভিডেন্স, এবং মাইক এই বাক্সটা পায়। তো মাইক তখন সেই বাক্সটার ভেতর দেখেছে কিছু টেপ, অডিও টেপ রেকর্ড করা, এবং 444 লেখা সেই বাক্সের উপরে। এবং এই মুভিতে আরও দেখবেন যে অনেক জায়গাতেই 444 এই 3টা সংখ্যা দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেশেন্টের নাম্বার 444, এবং এই 444 নাম্বারধারী পেশেন্ট ছিলেন 37 বছর বয়স্ক এক মহিলা, যার নাম ছিল ম্যারি হবস। এই সিনেমাতে তার গুরুত্ব অপরিসীম।
সেই ম্যারি হবসের সাথেই ডাক্তারের কথোপকথনটা আসলে 9টা সেশনের কথোপকথনটা আসলে টেপ আকারে পাওয়া যায় এভিডেন্স বাক্সের মধ্যে। এবং মাইক তখন সেই কথাগুলো শোনা শুরু করে যে আসলে কি হয়েছিল। তো টেপটা যখন সে শোনা শুরু করে দেখা যায় যে সেখানে পেশেন্ট তো কথা বলছি ম্যারি হবস 37 বছর বয়স, আরেকজন লোকের কথা শোনা যাচ্ছে যার উপস্থিতি আসলে বোঝা যায় না, কারণ কথা হচ্ছে ডাক্তার এবং পেশেন্ট ম্যারি হবসের মধ্যে আরেকজনের ভয়েস কোত্থেকে আসলো, সাইমন যার নাম। এবং সাইমন ঘুরে ফিরে বারবার সেই কনভারসেশনে চলে আসে। সাইমন কথা বলছে, সাইমনের কথা বলা হচ্ছে, ম্যারি হবসও সাইমনের কথা বলছে, মাঝে মাঝে সাইমন নিজে আনসার দিচ্ছে, কিন্তু পেশেন্ট ছিল মাত্র একজন এবং ডাক্তারও একজন। তাহলে সাইমন কে? ইজ দিস সাইমন? রহস্য দানা বাঁধতে থাকে। এবং সাইমন দেখা যাচ্ছে যে একটা সময় বোঝা যায় ম্যারি হবসকে আসলে সাইমন ডিরেকশন দিচ্ছে এবং সেই আসলে চালিত করছে যে সে কী বলবে বা কী করবে। এবং এভাবে একটার পর একটা সেশন শুনতে থাকে। এদিকে আরও কিছু ঘটনা ঘটতে থাকে সেই টিমের মধ্যে। সেটা হচ্ছে যে সেই দলের দলনেতা গর্ডন যার নাম, হঠাৎ করে সে কেমন উদ্ভ্রান্ত হয়ে যেতে থাকে, কীভাবে উদ্ভট আচরণ করতে থাকে এবং তাকে খুব মানসিকভাবে অসহায় বিকারগ্রস্ত একজন একেবারে হঠাৎ করে প্রচণ্ড শকে একেবারে পর্যুদস্ত একজন মানুষের মতো আচরণ করতে শুরু করে সে, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। এবং যাকেই দেখে সে তাকিয়ে বলে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, একটাই প্রশ্ন সে বারবার সবাইকে করে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, কিছুটা উদ্ভ্রান্তের মতো। এবং সে তার টিম মেম্বারদেরকে বলে যে প্রথম যেদিন সে কাজে যোগদান করেছিল সেদিন ঘরে ফিরে এসে তার স্ত্রীর সাথে অনেক বকাঝকা ঝগড়া করেছে এবং খুব খারাপ একটা ব্যাপার হয়েছে, এর বেশি না। তো সবাই কেমন যেন একটু আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যেতে থাকে এবং আরও রোমহর্ষক ব্যাপার হচ্ছে একজন একজন করে উধাও হয়ে যাওয়া শুরু হয় সেই দল থেকে। দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার লাশ পাওয়া যাচ্ছে, এভাবে একজন একজন করে। এবং কোনো একটা গোপন নিঃশব্দ আততায়ী তার দলের এক একজনকে খুন করছে একজনের পর আরেকজন ভাবে এবং প্রচণ্ড রকম বিভীষিকার তৈরি করছে। অদ্ভুত একটা অবস্থা। এদিকে আবার সেই টেপ শোনার কাজও চলতে থাকে, সেই 9টা সেশন ডাক্তারের সাথে সেই ম্যারি হবস নামক পেশেন্টের এবং সাইমন মাঝখানে আরেকজন, তার কণ্ঠস্বর শোনা যেতে থাকে। তো এভাবে সেশন এগিয়ে যেতে থাকে। এদিকে একজন একজন করে তার সেই দলের মেম্বার নিখোঁজ হতে থাকে বা তার লাশ খুঁজে পাওয়া যেতে থাকে এভাবে। এবং সবাই একটা অ্যাবনর্মাল অবস্থার মধ্যে আস্তে আস্তে সবাই কেমন যেন মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, কেউ আর সুস্থ থাকে না। এবং সেই গর্ডন দলনেতা আরও বেশি উদ্ভ্রান্ত হয়ে যেতে থাকে এবং শুধু একটা কথা সে বলে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তো এভাবে কাহিনী এগিয়ে যেতে থাকে। এভাবে 8টা সেশন শোনার পরে যখন 9 নম্বর সেশনে সেই অডিও টেপ যখন আমরা শুনি, তখন এক সিনেমার একদম শেষ দিকে আমরা জানতে পারি রহস্যটার কিছুটা হলেও উদ্ধার হয়। সেটা হচ্ছে যে ম্যারি হবস আসলে যখন 14 বছর বয়স্কা ছিল তখন তার উপরে সাইমন নামে সেই প্রেতাত্মা ভর করে এবং তাকে দিয়ে সে তার ভাইকে খুন করায় when she was just 14 years old। এবং ভাইকে খুন করার পরে সে আস্তে আস্তে পরিবারের সবাইকে একে একে খুন করে এবং আস্তে আস্তে এটার চাপ সহ্য করতে না পেরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এবং তারও অনেক বছর পরে 37 যখন তার বয়স, তখন সে সেই ডেনভার স্টেট হসপিটালে ভর্তি হয় এবং ডাক্তারের সাথে তার সেই কথোপকথনগুলো হয়। এবং সেই কথোপকথন যখন হয় তখনও তার উপরে সেই প্রেতাত্মাটা সাইমন ভর করে থাকে এবং অনেক প্রশ্নের সেই উত্তর দেয় ডাক্তারের প্রশ্ন। এবং এই রহস্য যখন উদ্ধার হয় তখন আস্তে আস্তে আমরা জানতে পারি প্রথম দিনই দলনেতা গর্ডনের উপরে সেই প্রেতাত্মা ভর করেছিল, যার ফলে সে যখন একদিন বলেছিল যে ঘরে ফিরে সেদিন তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, আসলে তা না। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেদিন ঘরে ফিরে সে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে নৃশংসভাবে বা নির্মমভাবে তার স্ত্রীকে এবং পরিবারের বাকি সবাইকে সেও খুন করে, ঠিক ম্যারি হবসের মতো। অর্থাৎ সাইমন যার উপরেই ভর করে তাকে দিয়ে সে একই কাজ করিয়ে নেয়। এবং তারপরে যে মানসিক যন্ত্রণা তার শুরু হয় সেটার শিকার তখন তার কারণে সে তখন তার দলের মেম্বারকেও একজন একজন করে খুন করতে থাকে। অর্থাৎ এতদিন আমরা যে জানতাম যে আসলে একজন কীভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে আমরা জানি না, কিন্তু দেখা যায় নিজেই সবাইকে আস্তে আস্তে খুন করছে সেই মানসিক বিকৃতি বা সেই প্রেতাত্মা সাইমন তার উপরে ভর করার ফলে, বা সাইমনই তাকে দিয়ে করে নিচ্ছে এগুলো। এবং একটা সময় আস্তে আস্তে সবাই নিঃশেষ হয়ে যায় সেই দলের। এবং একেবারে 9 নম্বর সেশনে গিয়ে এটা উদ্ধার হয় এবং এভাবে আসলে শেষ পর্যন্ত রহস্যটা উদ্ধার হয়। আর শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে একদম সেই সেশন 9 মুভির শেষ দৃশ্য এটা এবং শেষ কথাও এটা, একদম 1 থেকে 9 নম্বর টেপের একদম শেষ 9 নম্বর অডিও টেপের শেষ কথা। সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে সেই ডাক্তার যার সাথে সেই পেশেন্ট ম্যারি হবসের কথোপকথন হয়, ডাক্তার তখন প্রেতাত্মা সাইমনকে জিজ্ঞেস করে, "And where do you live, Simon?" And Simon replies, "I live in the weak and the wounded, doctor." সবচেয়ে যে দুর্বল মানসিকতার, দুর্বল মনের এবং যে আহত মানসিকভাবে এরকম যে পঙ্গু, তার উপরই সে সাইমন ভর করে। সাবধান, যদি আপনি এরকম হয়ে থাকেন আজকে মানসিকভাবে শক্তিশালী হয়ে যান। ওকে,
I'm kidding. Okay. That's the movie Session 9 আর এটাই ছিল আজকের মুভি অফ দ্য উইক সেগমেন্টের কাহিনী এবং সবাইকে আরেকবার মনে করে দিচ্ছি এখন অনেকটা সময় আমি আছি যদি কোনো গান শুনতে চান কোনো মনের কথা শেয়ার করতে চান প্রথমে আরে লিখুন স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে তবে কথাটা কিন্তু খারাপ না Simon lives in the weak and owned it so be strong be energetic enjoy your life don't be weak and don't be the owned it Hey friends, welcome back once again. শুনছি নিরাজকে আর চলছে প্রাণটক ঝাল মিষ্টি রেডিও আমার 88.4 FM এ যদি অঞ্জন দত্ত রঞ্জনাকে বলেছেন আমি আর আসবো না কিন্তু 2000 পর্যন্ত আমি আসতেই থাকবো দ্যাটস মাই অনলি ডিউটি আর একটু আগে শুনছিলাম তো অঞ্জন দত্তের গানটা রঞ্জন আমি আর আসবো না মুভি থেকে যে গানটার নতুন করে কম্পোজ করা ভার্সনটা শুনলাম এবং তার আগে ছিল ব্ল্যাকের গান অন্ধ স্বপ্নচূড়া 2 মিক্সড অ্যালবাম থেকে আর এদিকে আমাকে ডক্টর সাইফ জানিয়েছেন পিজি হাসপাতাল থেকে পিজি নিউরো সার্জারি থেকে জশ টার্নারের লং ব্ল্যাক ট্রেন এই গানটা শুনতে চাচ্ছেন তিনি ডেডিকেটেড টু মাই সান আরশান ফর গিভিং মি দ্য ড্রাইভ টু স্ট্রাইভ হার্ড দ্য অনেস্ট ওয়ে সুন্দর এসএমএস যে নিজের সন্তান আরশান নিশ্চয়ই অনেক ভালোবাসেন এবং তার জন্য আসলে সৎভাবে ভালোভাবে জীবনে সংগ্রাম এগিয়ে যাওয়ার সেই ড্রাইভটা সেই ড্রাইভিং ফোর্সটা তার সন্তানই তাকে দিচ্ছে হ্যাটস অফ টু ইউ ডক্টর সাইফ এবং প্রমিতি চাকমা ফার্মের থেকে জানিয়েছেন শুনতেছেন অল সিটির গান সল্ট ওয়াটার রুম আর আমাকে জানিয়েছেন আবির যে তার হেনরি রাইডার হ্যাগার্ডের বইগুলো বোধহয় ভালো লাগে এবং কোনো একটা এফএম লাইব্রেরিতে এই বইগুলো নিয়ে কথা বলার কথা বলেছেন দ্য সি হক ট্রেজার আইল্যান্ড কাউন্ট অফ মন্টে কার্লো এই বইগুলোর কথাও বলতে পারি থ্যাঙ্কস ফর দ্য সাজেশন রোদেলা লিখেছে উত্তরা থেকে যে অনেকদিন পর এবং এসএমএসটা এই জন্য পড়ছি যে ও লিখেছে যে তোমার কথা শুনলে মনে হয় পৃথিবীটা বুঝি সত্যি অনেক সুন্দর সত্যি কি তাই এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি যদি অন্তত 1 সেকেন্ডের জন্য কারো মনে এই অনুভূতির জন্ম দিতে পারি আমার অন্য কিছু আর এই আর যে ক্যারিয়ার থেকে পাবার দরকার নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই প্রাপ্তির জন্য 100 বছর শো করা যায় যদি সেই 100 বছর অন্তত একটা সেকেন্ডের জন্য কারো মনে সঞ্জীবনী শক্তির সঞ্চার করা যায় জীবনটা সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রোদেলা আবির আমাকে জানিয়েছে যে তার প্রিয় শীর্ষ 4 জন লেখক হচ্ছেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ড স্যার আর্থার কোনান ডয়েল রবার্ট লুইস স্টিভেনসন এবং রাফায়েল সাবাতিনি রবার্ট লুইস স্টিভেনসনের একটা বই আমার খুব পছন্দের ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড অসাধারণ এবং সেই রিটার্ন অফ শীত পড়েছি স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের আর আর্থার কোনান ডয়েলের তো আমার অ্যানাদার মোস্ট ফেভারিট বিকজ অফ শার্লক হোমস একা পাখি আমাকে জানিয়েছেন অনেকদিন পর জেমসের লুটপাট গানটা শুনলেন এবং ভুলেই গিয়েছিলেন না গানটার কথা প্রীতি জানিয়েছে যে এনি প্লেলিস্ট ইজ ইনকমপ্লিট উইদাউট মেটালিকা এবং আজকে কিন্তু ছিল মেটালিকার আনফরগিভেন পার্ট 2 এবং মাইনরিটি রিপোর্ট মুভিটার কোন একটা মুভি অফ দ্য উইক সেগমেন্টে বলতে বলেছেন ডু ইউ লাইক সায়েন্স ফিকশন বুকস অনেক বেশি পড়া হতো জুল ভার্ন এবং এরকম আরও অনেকের আইজাক আসিমভ তারপরে এইচ.জি. ওয়েলস তাদের খুব বেশি পড়া হতো বাংলাদেশে মোহাম্মদ জাফর ইকবাল কিন্তু এমনিতে সায়েন্স ফিকশন ছোটবেলায় পড়তে ভালো লাগলো সায়েন্স ফিকশন মুভি আমার খুব একটা পছন্দের না আর জয়িতা পান্থপা থেকে জানিয়েছেন অনেক দিন পর জয়িতা মোস্ট ওয়েলকাম ব্যাক অ্যান্ড ইয়া থ্যাঙ্কস ফর বিং উইথ মি যদি কোনো গান শুনতে চান যদি কোনো কথা শেয়ার করতে চান প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে শুনবো এখন দ্য কোর্সের গান ওয়েন হি ইজ নট অ্যারাউন্ড Hey friends, welcome back once again. ইরাজ এখন আপনার সাথে আছে প্রাণটক ঝাল মিষ্টি নিয়ে রেডিও আমার 88.4 FM এ শূন্যর গান শুনছিলাম গোধূলির ওপারে এবং তার আগে ছিল দ্য কোর্সের গান ওয়েন হি ইজ নট অ্যারাউন্ড এবং এদিকে আসছে যে এই গত সপ্তাহে যে মুভিটার কথা বলেছিলাম দ্য গ্রেট গ্যাটসবি সেই মুভিটা দেখার পর তিনি স্পিচলেস হয়ে গেছেন এবং অনেক ভালো লেগেছে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস শি হ্যাজ এভার সিন জাস্ট লাভড ইট আপনিও দেখতে পারেন ভালো ছবি আর আজকে তো বলেছি সেশন 9 আরেকটা হরর ফিল্মের কথা যদি এখনো কিছু বলতে চান লিখতে চান লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে এবং ঝটপট আরেকটা গান শুনে আসছে এবং অনেকদিন এই গানটা শোনা হয় না দারুণ একটা গান সঞ্জীব চৌধুরী গান সমুদ্র সন্তান So friends, most welcome back শুনছি আজকে চলছে প্রাণটক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM একটু আগে শুনছিলাম জানলা খোলা দেখে এবং একেবারেই সময় শেষ তাই ঝটপট শুনে আসছি and that is What About Now by Daughtry. So friends, শুনছিলাম Daughtry গান What About Now and What About Now it's time to go obviously যেহেতু আমার সময় শেষ তাই একসাথে থাকার জন্য ধন্যবাদ যারা এসএমএস করেছেন সবাইকে থ্যাঙ্কস আর আশা করি যে আগামী সপ্তাহে আবার একসাথে থাকবো till then take the best care of yourself and good night সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আর যাবার সময় প্লে করে যাচ্ছি রাগার গান কোথায়